ম্যাপস এবং ডায়াগ্রাম সিস্টেম আমার কাছে একটু বেশি ডিফিকাল্ট মনে হয়। আপনি যখন দেশের বাইরে যাবেন আপনাকে কিন্তু এলিয়েন ডাকবে ওরা। দেখেন টিচার প্রত্যেকটা বানান ভুল কিন্তু ঠিক ধরেছে। আমাদের একটা ফ্রি টাইম আছে। সো যেহেতু ফ্রি টাইম আছে আমরা কোনো স্কেডিউল ক্লাস না। দিস ইজ নট এনি স্কেডিউল ক্লাস বাট আমরা একটু চেষ্টা করব কিছু ইফেক্টিভ কিছু পড়ার জন্য। টুডে ইজ রাইটিং টাস্ক 1 এর জন্য, হ্যাঁ? রাইটিং টাস্ক 1। ওয়ান্স আপন আ টাইম রাইটিং টাস্ক 1 এ আমাদের প্রথমত রাইটিং টাস্ক 1 টা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1 you will get two types of thing. One is graph, another one is flowchart, হ্যাঁ? এই ২ টা জিনিস আমরা পাবো। গ্রাফের ক্ষেত্রে বার চার্ট থাকবে, পাই চার্ট থাকবে, লাইন গ্রাফ থাকবে and finally that can be table. So ৪ টা থেকে যেকোনো একটা আমরা হয়তো পেতে পারি। ফ্লো চার্টের ক্ষেত্রে there will be two. One is maps, another one is diagram. আচ্ছা। So I'll call maps in another name. এটা হচ্ছে plans. এই নামও রেখে থাকে ওরা plans কে, maps কে। আর diagram কে আরেকটা নামে রেখে থাকে তারা process, হ্যাঁ? প্রসেস। সো মোটামুটি ৬ ধরনের আমরা রাইটিং টাস্ক 1 দেখতে পাই। নাওডেইজ আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান্স আপন আ টাইম প্রিডমিনেন্টলি হচ্ছে গ্রাফ আসতো। এখন দেখা যায় যে রেশিওটা একটু সিমিলার হয়ে যাচ্ছে। যে গ্রাফ যেমন আসতেছে, ম্যাপস ডায়াগ্রামও তেমনই আসতেছে। এবং তার মধ্যে ম্যাপস এবং ডায়াগ্রাম সিস্টেম আমার কাছে একটু বেশি ডিফিকাল্ট মনে হয়। আ এটার কারণও আছে। কারণ আ যে গ্রাফগুলো আছে এগুলো সাধারণত আমাদের স্কুল কলেজ ডেইজ এ যারা সায়েন্স থেকে এসছেন বা সায়েন্স থেকে না আসলেও গ্রাফগুলো আমরা সচরাচর দেখে থাকি। এগুলো মোটামুটি আমরা দেখতে পাই গ্রাফগুলো। তাই না? বার চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, টেবল তো আমরা ছোটবেলা থেকে অনেক জায়গায় করেছি। টেবল এগুলো আমরা দেখতে পাই। কিন্তু ডায়াগ্রাম বা ম্যাপস এগুলো সাধারণত আমাদের ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমরা খুব একটা ব্যবহার করি না। আর দ্যাটস দ্য মেইন রিজন এগুলো আমাদের কাছে একটু এলিয়েন টাইপস মনে হয়। এলিয়েন টাইপস বুঝতে পারছি? আপনি যখন দেশের বাইরে যাবেন আপনাকে কিন্তু এলিয়েন ডাকবে ওরা। বুঝতে পারছেন? সো এলিয়েন টাইপস মনে হয়। চলুন আজকে আমরা এগুলো একটু সলভ করার চেষ্টা করব। প্রথমত মেইনলি ডায়াগ্রামটা। কেমব্রিজ 19 এর ডায়াগ্রাম এসছে। সো মেইনলি ডায়াগ্রামটা আমরা সলভ করার চেষ্টা করব। আ যদি সময় থাকে ম্যাপসটাও করব। প্রথমে দেখি ডায়াগ্রামটা আসলে কি? সো ডায়াগ্রামে তারা আরেকটা যে নামে ডেকে থাকে এটা হচ্ছে প্রসেস। আমরা এই নামটা থেকে আমরা বুঝতে পারছি আমাদেরকে একটা প্রসেস দেখানো হবে। সাপোজ একটা যদি প্র্যাকটিক্যাল ওয়েতে উদাহরণটা দেই। যেমন আমরা সবাই we all eat rice, don't we? We all eat rice. আমরা সবাই ভাত খাই না ভাই? সো আমরা কিন্তু ইনস্ট্যান্টলি আমরা ভাতটা খেতে পারছি না। আমরা কখন খেতে পারছি ভাই? যখন দেখা যায় যে প্রথমত কি হয়? ভাত খাওয়ার জন্য প্রথমত কৃষক জমিতে ধান বুনেন। সে ধানগুলো হয়তো রাইপ হয় অ্যান্ড দেন তারপরে ধান গাছ থেকে ধানগুলোকে আলাদা করেন। দেন ধান থেকে চালগুলোকে আলাদা করেন। দেন হয়তো কোনো কোম্পানিস অ্যান্ড আদার স্টাফস দে বাই ইট। তারপরে এগুলাকে হোয়াইটেনিং করা হয়, তাই না বলেন? অনেক সময় এগুলাকে কেটে ছোট করা হয়। ডিফারেন্ট শেপ দেওয়া হয়। তারপর হচ্ছে প্যাকেজিং করে মার্কেটিং করা হয়। তারপর আমরা এগুলা পেয়ে থাকি। ইজন্ট ইট? এই জিনিসগুলো সাধারণত হয়ে থাকে। তারপর আমরা হচ্ছে ভাতটা খেতে পারি। দেখুন একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তাই না? অনেকগুলো স্টেজেস এর মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো এরকম স্টেজেস দেখানো হবে প্রসেসে। সাধারণত ২ ধরনের স্টেজ দেখানো হয় ভাই। 2 types of stage you're gonna get. One type of stage is making or building. Making or building. ঠিক আছে? Making or building procedure. Making or building procedure. এটা হচ্ছে একটা মেকিং or building procedure. মানে কোনো কিছু যেমন ব্রিক তৈরি করা, যেমন এখানে চাল তৈরি করা। এরকম মেকিং or building procedure দেখানো হয়। আমি সবগুলোই দেখাবো। বাট একটু ধারণা দেই ১ম এ। আরেকটা হচ্ছে লাইফ সাইকেল দেখানো হয় এখানে। লাইফ সাইকেল। Like in your earlier days you might studied something about life cycle of frog, ব্যাঙের জীবনচক্র। এগুলো পড়িনি? ২-১ জন? পড়েছিলাম? ফ্রগ, ব্যাঙের জীবনচক্র এই ধরনের জিনিসপত্র। কি বলেন? ইয়েস অর নো? Yes, sir. আরো বিভিন্ন আমাদের মানুষেরও জীবনচক্র আছে, মাছের জীবনচক্র আছে। এরকম বিভিন্ন লাইফ সাইকেল দেখানো হয়। ২ ধরনের জিনিস সাধারণত আমরা আমাদের ডায়াগ্রামে পাবো। মেইনলি হচ্ছে ডায়াগ্রামে অনেকগুলো আমাদের স্টেজেস দেখানো হবে। চলেন আমরা কিছু ডায়াগ্রাম দেখে আসি। যেমন এটা খুব একটা ইজি একটা ডায়াগ্রাম। চলেন এটা একটু দেখি। তো দেখুন এই ডায়াগ্রামটাতে ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেস ওরা দেখাচ্ছে। এখানে কি হচ্ছে একটা ম্যাসিভ ডিগার দিয়ে ব্রিক হচ্ছে আপনার ক্লে হচ্ছে ডিগ করা হচ্ছে। সো দে আর ডিগিং ক্লে উইথ এ ম্যাসিভ ডিগার। আফটার দ্যাট এখানে কি করছে ভাই? শাখা ইংরেজি কি ফিল্টার করছে। এখানে ফিল্টারিং করছে। কি ফিল্টার করছে? মেটাল। তাই না? ইন এ রোলার। একটা রোলারের মধ্যে মেটাল গুলোকে কি করছে? গ্রেড করছে। এখন দেখুন ফিল্টার যে করছে আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন। ভালো করে খেয়াল করেন যে ফিল্টারের উপরের যে মেটাল গুলো আছে এগুলো একটু সাইজে একটু বিগার। আবার নিচে যে আছে এগুলো একটু সাইজে একটু স্মলার। তার মানে কি? দে আর সেপারেটিং বিগ অ্যান্ড স্মল মেটাল। তাই না ভাই? বুঝতে পারতেছি ব্যাপারটা? একটু ক্লিয়ার হচ্ছে? Isn't that true? উপরের মেটাল গুলো একটু বিগার সাইজ এটা কি বুঝতে পারতেছি? কারণ বুঝতে না পারলে তো লিখবও না। বুঝতে পারতে হবে। কেউ কারো চোখে পড়তেছে না? এই যে এই মেটাল গুলো একটু বিগার, এগুলো একটু স্মলার।
সো এগুলো একটু বিগার। সো দেখুন এই জিনিসগুলা অনেকেই লিখবে না। বাট যারা লিখবে তারা একটু বেটার স্কোর পাবে। কারণ তারা এটা নোটিস করেছে। তারপর কি হচ্ছে দেখেন। সো দে আর সেপারেটিং বিগ অ্যান্ড স্মল মেটালস ইন আ রোলার থ্রু এ ফিল্টার। একটা ফিল্টারের মাধ্যমে করছে। আফটার দ্যাট দে আর অ্যাডিং স্যান্ড অ্যান্ড ওয়াটার। অনেকে বলবে যে অ্যাডিং স্যান্ড অ্যান্ড ওয়াটার, আবার অনেকে বলবে অ্যাডিং স্যান্ড অ্যান্ড ওয়াটার টুগেদার। যেহেতু প্লাস দিচ্ছে, সো একসাথে এড করছে। এই জিনিসটা। এরপর দেখুন একটা অর দিয়ে দিয়েছে। এটার মানে কি? ২ ভাবেই আপনি তৈরি করতে পারছেন। অর মানে কি? আমরা কখন অর ইউজ করি? যখন ২ ভাবেই করা যায়। অর ইউজ করছে। তখন এই সেন্টেন্সটা আপনি লিখতে পারেন। আফটার দ্যাট দে আর অ্যাডিং স্যান্ড অ্যান্ড ওয়াটার টু মেক দ্য ব্রিক ইনটু ডিফারেন্ট ওয়ে। এই যে এই সেন্টেন্সটা খুব ইম্পোর্টেন্ট এখানে। কিভাবে ২ টা ডিফারেন্ট ওয়ে? ইন ওয়ান ওয়ে দে আর মোল্ডিং ইট, ইন অ্যানাদার ওয়ে দে আর কাটিং ওয়্যার উইথ এ ওয়্যার কাটার। এই যে ওয়্যার কাটারটা দিচ্ছে তার মানে কি করছে? ওয়্যারটাকে কাট করছে টু গেট দ্য ব্রিকস। তারপর দেখেন এখানে কি করছে ওরা ড্রাইং ওভেনে নিয়ে আসছে। সো হোয়াট ইস দ্য জব? এই যে নিজেকে একটা কোয়েশ্চেন করতে হবে। হোয়াট ইস দ্য জব অফ এ ড্রাইং ওভেন? জব অফ দ্য ড্রাইং ওভেন ইস টু ড্রাই দ্য থিংস। কোন জিনিসগুলোকে আমরা ড্রাই করি? নিজেকে আরেকটা কোয়েশ্চেন করেন। যে জিনিসগুলো একটু ওয়েট থাকে নাকি ভাই? যে জিনিসগুলো একটু ওয়েট থাকে সেই জিনিসটাকে আমরা ড্রাই করতে হয়। যেগুলো ওয়েট থাকে। হ্যাঁ? সো আমরা বলতে পারি তার মানে এই সিচুয়েশনে ব্রিক্স গুলো একটু যে ওয়েট এটা আমরা বলতে পারি। তো ইন দিস সিচুয়েশন, ইন দিস স্টেজ অথবা এট দিস ভেরি মোমেন্ট যেকোনোটা একটা ফ্রেজ ইউজ করে ব্রিক্স আর বিট ওয়েট and need to dry it out in a drying oven which will gonna take 1 to 2 days. দেখুন অনেকে একদম এখানে কপি করে লিখবে 24 to 48 hours। আবার অনেকে 1 to 2 days লিখবে। একটু বুদ্ধি খাটিয়ে একটু চেঞ্জ করে। তাদের জন্য স্কোরটা অবশ্যই একটু বেশি থাকবে। Then in the next stage, they need to clean it with two different temperature, to a specific temperature. One is moderate, which is 200 to 980 degrees Celsius. Another one is high, which is 870 and 1300 degrees Celsius. দেখেন এরপরে ওরা কুলিং নিচ্ছে। তার মানে এই মোমেন্টটাতে ব্রিক গুলো অনেক হট থাকে। সো আমরা বলতে পারি ইন দিস মোমেন্ট অথবা আফটার গিভিং দ্য টেম্পারেচার, দিস মাচ টেম্পারেচার যেকোনো ভাবে বলতে পারেন। দ্য ব্রিক্স বিকাম সো হট অ্যান্ড নিড টু কুল ইট ডাউন ইন এ কুলিং চেম্বার। দ্যাট উইল গোনা টেক 2 to 3 days. 2 to 3 days. তো দেখুন এই জায়গাটায় অনেকে ডিরেক্টলি প্যাকেজে চলে যাবে। আবার অনেকে এখানে একটা সেন্টেন্স এড করার চেষ্টা করবে। কি সেন্টেন্স? যে বিফোর প্যাকেজিং দ্য ওয়েট ব্রিক্স টেক টোটাল যদি আমরা ধরি এখানে 1 to 2 days, এখানে 2 to 3 days। তাহলে আমরা এটাকে 4 to 5 days বলতে পারি। ওয়েট ব্রিক্স টেকস ইন অ্যারাউন্ড 4 to 5 days বিফোর প্যাকেজিং টু মেক ইট রেডি। যে রেডি হওয়ার আগে এটা 4 to 5 days সময় নিচ্ছে। এই কথাটা আমরা বলতে পারি। So after packaging, the bricks are ready to deliver through a delivery vehicle or a truck. বলতে পারে, আবার অনেকে বলবে যে ডেলিভারি ভেহিকল। যার যেটা ইচ্ছা। সো সাধারণত এরকম ভাবে আমাদের ডায়াগ্রামটা থাকে। এটা জাস্ট দেখালাম যে ডায়াগ্রামটা কিভাবে থাকে। এবার চলেন ডায়াগ্রামটা কিভাবে আসলে হ্যান্ডেল করতে হয়। সো একটা জিনিস মোটামুটি আমরা এখন কনফার্ম যে যেকোনো ডায়াগ্রামের বা যেকোনো রাইটিং টাস্ক ওয়ানে আমাদের ৪ টা বডি প্যারাগ্রাফ থাকবে। ৪ টা প্যারাগ্রাফ থাকবে টোটাল, নট বডি প্যারাগ্রাফ, সরি। ৪ টা প্যারাগ্রাফ থাকবে। একটা হচ্ছে ইন্ট্রো, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আরেকটা হচ্ছে ওভারঅল, একটা হচ্ছে বডি 1 অ্যান্ড দেন আরেকটা হচ্ছে বডি 2। আচ্ছা। শুধুমাত্র ডায়াগ্রামের জন্য আপনি চাইলে ২ টা বডিকে একসাথেই লিখতে পারেন। বাট আমার সাজেশন হচ্ছে ২ টা বডিকে আলাদা করে লেখা। এটা জাস্ট সাজেশন, এটা স্কোরের উপর কোনো প্রভাব ফেলবে না। কোহেরেন্স এর জন্য ২ টা বডি লেখাটা ভালো, বেটার। আবারও বলছি এটা বেটার, ইটস নট ম্যান্ডেটরি। জাস্ট সাজেশনস টু ইউ গাইস। ওকে, প্রথমত ইন্ট্রোডাকশনস। ইন্ট্রোডাকশন আমরা কি করব? ইন্ট্রোডাকশনে আমরা হচ্ছে প্যারাফ্রেজিং করব। আমাদের কাছে হয়তো মনে হতে পারে যে প্যারাফ্রেজিংটা অনেক বেশি ডিফিকাল্ট। ইটস নট রিয়েলি দ্যাট। চলেন আমরা কয়েকটা কোয়েশ্চেন ওপেন করি এবং প্যারাফ্রেজ করার চেষ্টা করি। আচ্ছা, আমরা আগে তো যেটা ছিলাম এখানে কোয়েশ্চেন লেখা ছিল না। আচ্ছা। আমরা এমন কিছু বের করি যেখানে কোয়েশ্চেনটা লিখা আছে। যেমন এটা একটা কোয়েশ্চেন লিখা আছে। চলেন এটা ওপেন করি। ডায়াগ্রামটা কি ধরনের হবে এটা মোটামুটি বুঝতে পারছি ভাই সবাই? কি পিকচার এটা? জি, ওকে। আমরা একটু গুলা থেকে আমরা একটু নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ? তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হবে হয়তোবা। এখান থেকে নেওয়ার থেকেও আমরা সাইড গুলা থেকে নেওয়ার চেষ্টা করি, চলেন। যেমন এটা একটা ডায়াগ্রাম। এই যে এটাই, এখানেই কোয়েশ্চেনটা আছে দেখেন। এটাই করি। যেহেতু এটা নিয়ে কাজ করছিলাম, এটাই করি। দেখুন, প্রত্যেকটা কোয়েশ্চেনের মাথায় রাখবেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের আপনার যেকোনো রাইটিং টাস্ক 1 এর দেখবেন এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আপনার ইনফরমেশন বা আপনাকে হচ্ছে তারা সাজেশনস দিচ্ছে হাউ টু মেইনটেইন ইট। এটা প্রত্যেকটা কোয়েশ্চেনে সেম থাকবে। প্রত্যেকটা রাইটিং টাস্ক 1 এর কোয়েশ্চেন আপনি এটা পাবেন। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচারস, মেক কম্পারিজনস ওয়্যার রেলেভেন্ট। প্রত্যেকটা কোয়েশ্চেনে এই জিনিসটা আপনি সেম পাবেন। আচ্ছা। এখন ডায়াগ্রামে আপনার কি লেখা থাকতে পারে? এই জায়গাটা ডায়াগ্রাম লেখা থাকতে পারে, এই জায়গাটা প্রসেস লেখা থাকতে পারে। ২ টা ওয়ার্ড থাকতে পারে। তো আপনি যখন ইন্ট্রোটা লিখবেন তখন ডায়াগ্রাম যদি কোয়েশ্চেনে থাকে আপনি লিখবেন প্রসেস। যদি কোয়েশ্চেনে যদি প্রসেস থাকে আপনি লিখবেন ডায়াগ্রাম। সিম্পল চেঞ্জ। ডায়াগ্রাম থাকলে প্রসেস লিখব, প্রসেস থাকলে ডায়াগ্রাম লিখব। ঠিক আছে? ওরা যদি কোয়েশ্চেনে যদি ইলাস্ট্রেটস দিয়ে দেয়, আপনি তখন আরো ২-৩ টা ওয়ার্ড এখানে শিখে ফেলেন। ডেসক্রাইবস বলতে পারেন।
describes বলতে পারেন, রাইট? demonstrates বলতে পারেন। এই ওয়ার্ডগুলো একটু লিখে ফেলেন। demonstrates বলতে পারেন, demonstrates বলতে পারেন। সো এগুলো একটু মুখস্থর মতো। ঠিক আছে? এগুলো একটু মুখস্থর মতো। আচ্ছা। তাহলে আমরা কি বললাম? The process describes বা demonstrates, হ্যাঁ? demonstrates এখানে তো প্রসেস দিয়েছে তখন আমরা কি বলতে পারি? প্রত্যেকটা ডায়াগ্রামে কি থাকে ভাই? স্টেজেস থাকে। তখন আমরা বলতে পারি যে ডিফারেন্ট স্টেজেস। কি বলতে পারি ভাই? describes the different stages মুখস্থ মোটামুটি এটা। সো আমাদের এতটুকু পর্যন্ত মোটামুটি সিউর হয়ে গেছে। তাহলে আমাদের একটা সেন্টেন্স আমরা কিভাবে লিখব? প্রথমত the process অথবা the diagram। the process অথবা diagram যেটাই থাকে কোয়েশ্চেনে অন্যটা লিখব ডায়াগ্রাম। কোয়েশ্চেনে যদি illustrates না থাকে আপনি illustrates ওয়ার্ড ইউজ করতে পারেন। সেখানে কয়েক ৩ টা ওয়ার্ড শিখে ফেললেই মোটামুটি হয়ে যাবে। illustrates TRATS illustrates, describes and demonstrates। demonstrates ওকে? সো the process অথবা ডায়াগ্রাম এর মধ্যে একটা ওয়ার্ড describes the describes the নাও লিখতে পারেন different different stages different stages of এই এতটুকু পর্যন্ত কনফার্ম। এতটুকু পর্যন্ত আমরা সবগুলাতে লিখতে পারবো। এরপর কি? এরপর দেখব যে কি দেখাচ্ছে। এরপর একটু হালকা একটু চেঞ্জ হতে পারে। যে ম্যানুফ্যাকচারিং কি দেখাচ্ছে ওরা? ম্যানুফ্যাকচারিং ব্রিকস ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। সো ম্যানুফ্যাকচারিং কে আপনি অন্য কিছু বলতে পারেন। ব্রিক ম্যানুফ্যাকচারিং চেঞ্জ করলেন, তাই না? সেম ওয়ার্ড রাখলেন কিন্তু ওয়ার্ডটার ধরন পরিবর্তন করে ফেললেন। ম্যানুফ্যাকচারকে ম্যানুফ্যাকচারিং বললেন। প্রোডিউসিং বললেন, তাই না? ম্যানুফ্যাকচারকে কি লিখতে পারেন যে প্রোডিউসিং। প্রোডিউসিং এখন ব্রিককে তো অন্য কিছু লিখা যাবে না, সম্ভব না। ব্রিক্সে লিখতে হবে, তাই না? বিল্ডিং ইন্ডাস্ট্রিকে অন্য কিছু বলতে পারেন। ইন্ডাস্ট্রিকে হয়তো আপনি সেক্টর বলতে পারেন ম্যাক্সিমাম। এর বাইরে তেমন কোনো চেঞ্জ নেই। তার মানে দেখেন একটা ডায়াগ্রামে যদিও আমাদের কাছে মনে হচ্ছে প্যারাফ্রেজটা ডিফিকাল্ট, আসলে আমাদেরকে ২ থেকে ৩ টা ওয়ার্ডের বেশি পরিবর্তন করতে হয় না। কারণ বাকিগুলো তো মোটামুটি সব জায়গায় সেম থাকবে। আমরা আরেকটা বের করি, একটা ক্যামব্রিজ 19 টাই বের করি চলুন। ক্যামব্রিজ 19 এর ডায়াগ্রামটা কোথায় আছে ভাই একটু হেল্প করেন তো আমাকে। কত নম্বরে আছে টেস্টে? একটা ডায়াগ্রাম তো আছে। কিন্তু কত নাম্বার টেস্ট আছে আমি ভুলে গেছি। এই যে এটা আছে এখানে। এখানে কি বলছে? দি ডায়াগ্রাম বিলো শোস। সো এটাকে এখানে আমরা কি লিখতে পারি? ডায়াগ্রামকে কি চেঞ্জ করব? প্রসেস। শোস কে কি বলবো? ইলাস্ট্রেটস। বায়োফুয়েল আছে, ইথানল, বাকিগুলো প্রোডিউস কে হয়তো ম্যানুফ্যাকচারিং বলতে পারেন বা এই ধরনের কিছু। লিখেন তো এটা সবাই। ইন্ট্রোটা লিখে ফেলেন। এটা ইন্ট্রোটা লিখে ফেলেন। ওয়ান সেন্টেন্স। লিখে ফেলেন। ইন্ট্রোটা লিখেন, শুধু অল্প একটু লিখেন না। কোথায় যেন ছিল এটা? হ্যাঁ, এই জায়গাটা এখান থেকে কপি করে দেই। হুম, লিখেন এটা। ট্রাই করেন। বাসায় লিখবেন ঠিক আছে, আমি একটু এখানে একটু ঠিক করে দেই। জাস্ট ইন্ট্রোটা লিখেন। একটু, একটু করে শেখাই, একটু ভালোভাবে শেখাই। এখান থেকে ক্লিয়ার করে যান, বাসায় তাহলে প্রবলেম হবে না। কি লিখলেন? The process indicate biofuel which is called ethanol is the তাহলে কি process স্যার ইন্ডিকেটস হবে না, এজ যোগ হবে না স্যার একটা? process indicates একটা process indicates হ্যাঁ। কিন্তু পুরো সেন্টেন্সটা আমার কাছে কেন জানি বেশি আরেকটু মনে হয় চেঞ্জ করা যেত। আমরা যদি এভাবে বলতাম the process আপনি যদি ইন্ডিকেট বলছেন স্যার ইন্ডিকেটস ইউজ করেন বা ইলাস্ট্রেটস ইউজ করেন যেটাই বলেন। illustrates the way of ethanol production how called ethanol is produced. The ethanol production happened, which is also called, which has another name called biofuel. এরকম কিছু বলা যেত। যাক, প্রবলেম নেই। আস্তে আস্তে ঠিক হবে। Not bad. The process illustrates how to make ethanol. Illustrates the way of making ethanol. যদি এভাবে বলি, নাইম। The process illustrates the way of making ethanol. তাই না? তাহলে how to আর ওদের থেকে কপি হচ্ছে না নাকি বলেন? বোঝা যায় কিনা? The way of making ethanol which is known as very good, which is known as biofuel, full stop then একজন, and the process demonstrates that a biofuel which is known as ethanol is made না বলে is being made, হ্যাঁ, যেহেতু প্যাসিভ করছি তখন is এর পরে কি হবে ভাই? একটা being হবে না? is being made. uh, the following diagram describes the following ওয়ার্ডটা আমরা ব্যবহার করব না এখানে, যেহেতু আমরা যখন লিখছি দেখুন আমরা যখন ইন্ট্রোটা লিখছি তখন কিন্তু আমাদের ডায়াগ্রামটা নিচে নেই, তাই না? ফলোইং মানে হচ্ছে নিচে। ওরা বিলো লিখছে ঠিক আছে, কিন্তু আমরা এর পরিবর্তে ইউজ করা দরকার। কারণ ওদের কোশ্চেনের নিচে পিকচারটা আছে। আমাদের লেখার নিচে পিকচারটা নেই। মেক সেন্স? না? বুঝতে পারছি ভাই? সো ফলোইং ওয়ার্ডটা আমরা ইউজ করব না এখানে। The diagram describes the আপনারা কেউ কথাবার্তা বলতেছেন না কেন? মৌনব্রত করেছেন সবাই? Am I sound a bit unfriendly to you guys? সবাই কথাবার্তা বন্ধ করে দিয়েছেন কেন? কি বলছেন? আনফ্রেন্ডলি কে ইউজ বলছেন?
discuss the production process of biofuel which is also called called ওয়ার্ডটাকে একটু আমরা আমার কমন দেখা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে ভাই, দেখতেছি একটু নিচের দিকে আসতেছি একটা করে। is all okay but my headphone is okay. Also called ওয়ার্ডটাকে আমরা একটু এভয়েড করার চেষ্টা করি। known as বলতে পারি, তাই না? called কে known as বলতে পারি, যেহেতু called ওয়ার্ডটা ওখানে আছে। চেষ্টা করব চেঞ্জ করার, সবসময় পারবো না, যখন পারবো অবশ্যই করব। হ্যাঁ, এখন তো লার্নিং স্টেজ, তো এই জায়গাটা এখন অন্তত চেষ্টাটা করতে হবে। হ্যাঁ, called কে আমরা known as বলতে পারি। ওকে, এরপরে কি লিখছেন আলামিন? the process illustrates that a biofuel different stages of illustrates এটা বলতে পারি, the process illustrates the different stages of manufacturing biofuel। কি বলতে পারি আলামিন ভাই? The process illustrates the different stages of manufacturing biofuel which is also known as ethanol। কি বললাম? দেখেন আমি কিন্তু ভুলে যাবো আবার, আপনি একটু এটা ঠিক করেন। কি বললাম? The process illustrates the different stages of manufacturing biofuel, হ্যাঁ, which is also known as biofuel। এটা সবচেয়ে পারফেক্ট ইন্ট্রো মনে হচ্ছে এখন আমার কাছে, যেটা মাত্র বললাম। সবাই এটা একটু নোট করতে পারেন। আমি আবারও বলি, চেঞ্জ হয় কিনা দেখি। The process illustrates the different stages of manufacturing biofuel which is also known as ethanol। সবচেয়ে পারফেক্ট মনে হচ্ছে। এটা একটু একজন লিখেন তো, লিখে একটু সেন্ড করেন। The process describes the manufacturing method, okay, of biofuel named ethanol. Very good, nice। তাহমিনা ভালো লিখছেন। And the process আরেকটু লিখছেন, okay, the process describes the manufacturing method of biofuel named ethanol। কয়েকটা একই বারবার সেন্ড করেছেন, একই জিনিস এসছে ভাই। তাহমিনা কি লিখছেন? তাহমিনা আক্তার, okay, the process illustrates which is called the process and the process illustrates কি illustrate করছে এটা বলতে হবে। যদি বলেন the process illustrates the production procedure, ম্যানুফ্যাকচারিং জায়গায় আরেকটা কি বলতে পারি? production procedure, না? production procedure which is also called as biofuel, এরকম হতে পারে এটা। The process describes a biofuel production system which is known as, the process describes a biofuel production system which is known as ethanol। The diagram illustrates the Nishad কি লেখেন? The diagram illustrates the biofuel of a different level of manufacturing system which is known as ethanol। Okay, very good, ভালো হয়েছে। কমেন্ট দেখা যাচ্ছে all okay but my headphone is okay। জামান লিখেছেন, যেমন আপনি হচ্ছে রিডিং এবং লিসেনিং এর পরীক্ষাটা দিয়েছেন, রাইটিং এরটা দিতে বলেছিলাম, দিয়েছেন কি ভাই? দিয়ে থাকলে দিয়ে ফেলবেন একটু প্লিজ, আমাকে একটু জানাবেন। The diagram describe একটা এস হবে, describes হবে, হ্যাঁ ভাই, the diagram describes হবে the way of producing ethanol which is called biofuel production cycle। হ্যাঁ, ঠিক আছে, ওকে, নাইস ওয়ান। ওকে, ইন্ট্রোটা মোটামুটি বুঝতে পারছি, এখন মোটামুটি লিখতে পারছি, বা প্রপারলি লিখতে পারছি না হয়তো পারবো, বাট বুঝতে পারছি কোনো এটা ফলো করতে হবে সবাই। অ্যাবাউট দ্য ইন্ট্রো মোটামুটি ক্লিয়ার? ইয়েস অর নো ভাই? সামনে আগাবো? ওকে ওকে স্যার। চলেন, এবার হচ্ছে আমরা ওভারঅলটা লিখবো। হ্যাঁ, ওভারঅলটা লিখবো। সো ওভারঅল আমি দুভাবে শেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে একটু ইজিয়ার ওয়ে, আর একটা হচ্ছে ইউর ওন ওয়ে। ওকে, সো যেকোনো ডায়াগ্রাম বা প্রসেসে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে স্টেজেস থাকে। সো ডায়াগ্রামে আমরা ডেসক্রাইব করবো এই স্টেজেস, তো আপনাকে লিখতেই হবে স্টেজেস নিয়ে, এবং স্টেজেস গুলা কাউন্টেবল থাকে ভাই, কাউন্টেবল মানে স্টেজেস গুলাকে গণা যায়। ইউ ক্যান কাউন্ট স্টেজেস, যে কয়টা স্টেজ একটা ডায়াগ্রামে, ঠিক কয়টা স্টেজ আছে। যেমন আমরা এখানে করেছিলাম, যেমন এখানে যদি আমরা কাউন্ট করি, আমরা কিন্তু স্টেজ গুলো কাউন্ট করতে পারবো যে কয়টা স্টেজ আছে। যেমন এখানে যদি একটা স্টেজ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, গোনা যাচ্ছে না? ঠিক গোনা যাচ্ছে। আর আমরা যদি 19 এটা তো যদি চলে যাই, আমরা সেখানেও মোটামুটি আমরা গুনতে পারবো। এটা একটা স্টেজ, তাই না? এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ, মোটামুটি গুনা যায়। এখানে আপনি স্টেজ গুলা গুনতে পারবেন, কাউন্টেবল। সো যেকোনো স্টেজ হচ্ছে কি কাউন্টেবল, গোনা যায়। এটা হচ্ছে একটা জিনিস যে গোনা যায়। আরেকটা জিনিস জানা যায়, সেটা হচ্ছে যেকোনো স্টেজের স্টার্টিং পয়েন্টটা জানা যায়, স্টার্টিং পয়েন্টটা জানা যায় এবং এন্ড পয়েন্টটা জানা যায়। এন্ড পয়েন্ট, দুইটা জিনিস জানা যায়, তাই না? যেকোনো একটা স্টেজের, আবারও বলছি, স্টার্টিং পয়েন্ট জানা যায়, এন্ড পয়েন্ট জানা যায়, এবং টোটাল কয়টা স্টেজ আছে সেটা জানা যায়, টোটাল স্টেজেস।
এই জিনিসটাই আমরা প্রথমত লিখব। আরেকটা জিনিস আমাদেরকে লিখতে হবে, প্রথমত এটা লিখতে হবে। সো আমি একটা সেন্টেন্স দেখাবো, ২ টা সেন্টেন্স এটার জন্য। আপনারা চাইলে ফলো করতে পারেন, আপনারা চাইলে নাও ফলো করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? বাট মেইনলি লিখতে হবে ২ টা জিনিস। প্রথমত টোটাল স্টেজেস, কেন লিখছি সেটাও দেখাবো ভাই। টোটাল স্টেজেস এবং স্টার্টিং পয়েন্ট সাথে এন্ড পয়েন্ট। সো আমাদের এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। আপনি চাইলে এটা ফলো করতে পারেন, আপনি চাইলে নাও করতে পারেন, নো প্রবলেম। এখানে যে সেন্টেন্সটা যদি ফলো করেন তাহলে যে ওভারঅল দ্য হোল প্রসিডিউর ডেসক্রাইবস দ্য লেআউট। হাউ দিয়ে কি নিয়ে কথা বলছি সেটা বলবো, যে ম্যানুফ্যাকচারিং কিছু একটা বা এখন যেটা লিখছেন সেটা। তো যে জিনিসটা নিয়ে লিখছি সেটা occurred in the absolute অথবা approximate। যদি আমরা প্রপারলি গুনতে পারি। অনেক সময় আমাদের মধ্যে একটা কনফিউশন হয়তো তৈরি হতে পারে যে আমরা স্টেজেস কি এখানে ৭ টা আছে নাকি ৯ টা আছে। তাই না? এরকম একটা কনফিউশন তৈরি হতে পারে সামটাইমস। আবার অনেক সময় আমরা সিউরলি বলতে পারবো না এখানে ৫ টা স্টেজ আছে। যদি এনশিওরড হই, সিওর হই তখন অ্যাবসোলিউট ইউজ করব। যদি আমরা সিওর না হই তখন অ্যাপ্রক্সিমেট ইউজ করব। ঠিক আছে? তারপর এখানে স্টেজের সংখ্যাটা দিয়ে দিব। যে এখানে ৫ টা, ৬ টা, ৭ টা যতটা থাকে স্টেজের সংখ্যাটা দিয়ে দিব। এরপরে কয়টা অ্যাপ্রোচ আছে সেটা বলে দিব। যে এত অ্যাপ্রোচেস। একটা উদাহরণ দেখি তখন ক্লিয়ার হবে। যেখানে এখানে বলছে লাইফ সাইকেল অফ সিল্কওয়ার্ম। যেখানে আমরা গুনতে পারছি ১, ২, ৩, ৪, ৫ ৫ টা। তো এভাবে লিখতে পারেন। ওভারঅল দ্য হোল প্রসিডিউর ডিসক্রাইবস দ্য লেআউট হাউ সিল্কওয়ার্মস গ্রোথ occurred in the absolute 5 এখানে অ্যাপ্রোচেস হবে। হ্যাঁ? এটা ঠিক করবেন। in the 5 approaches. সিম্পল। সো আপনি যদি আপনার মতো করে লিখতে চান, মূল কথা হচ্ছে যে আপনি টোটাল স্টেজটা লিখবেন। টোটাল স্টেজেস। টোটাল কয়টা স্টেজ আছে মোটামুটি আপনি সেটা লিখবেন ১ম এ। এটা আপনি আপনার মতো করেও লিখতে পারেন, আপনি এটা ফলো করেও লিখতে পারেন। নো প্রবলেম। বাট এটা লিখতে হবে। কারণ আমাদের ওভারঅল মানে হচ্ছে কি ফিচার ভাই। ওভারঅল মানে হচ্ছে কি ফিচার। এবং আমরা যখন দেখি যে আমরা একটু বেটার ব্যান্ড স্কোর দেখি তাহলে ক্লিয়ারলি দেখতে পাবেন। তারা কি বলছে কি ফিচার নিয়ে? স্যার কাউন্টেবল না হইলে বললাম তো যদি আপনি সিউর যদি না থাকেন তখন অ্যাপ্রক্সিমেট ইউজ করবেন। বললাম না? যদি সিউর হন তখন অ্যাবসোলিউট ইউজ করবেন। এটাই। কি ফিচারস আর skillfully selected। সো কি ফিচার গুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমত। হ্যাঁ? তারপর প্রেজেন্ট করতে হবে। সো কি ফিচারস। সো যেহেতু একটা ডায়াগ্রাম তৈরি হচ্ছে অনেকগুলো স্টেজ দিয়ে। ডায়াগ্রাম স্টেজেস ছাড়া আর কিছু নেই। প্রত্যেকটা ডায়াগ্রামে একটা জিনিসই থাকে সেটা হচ্ছে স্টেজেস। সো আমাদেরকে স্টেজেস লিখতে হবে। সো একটা ডায়াগ্রামে ঠিক টোটাল কয়টা স্টেজ আছে, এটা শুরুটা কোথায়, এটা শেষটা কোথায়, এটা অবশ্যই কি ফিচার। এটা অবশ্যই ইম্পোর্টেন্ট ফিচার একটা ডায়াগ্রামের জন্য। এটা একটা ইম্পোর্টেন্ট ফিচার একটা ডায়াগ্রামের জন্য। সেটাই আমরা এখানে লেখার চেষ্টা করব। আরো কিছু উদাহরণ দেখব আমরা। বুঝতে পেরেছি? যে টোটাল কয়টা স্টেজ আছে সেই জিনিসটা লিখে ফেলা। এটা হচ্ছে নাম্বার 1 সেন্টেন্স। নাম্বার 2 সেন্টেন্স চলে যাই। নাম্বার 2 সেন্টেন্সে আমরা লিখব যে স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট। সেখানে আমরা একটা সেন্টেন্স দেখাবো। আপনি এটা চাইলে এই ধরনের ফলো করতে পারেন, নাও করতে পারেন। বাট উদ্দেশ্য হচ্ছে আমাদের গোল হচ্ছে স্টার্টিং এন্ড এন্ড পয়েন্ট। যেমন এখানে স্টার্টিং পয়েন্টটা ছিল x দিয়ে দিয়েছে এখনো 1। স্টার্টিং পয়েন্টটা ছিল x এবং এন্ড পয়েন্টটা ছিল এখানে শেষ হয়ে ঘুরে এসে এখানে এসে মধ্যে এসে শেষ হয়েছে। মানে শুরুটা আমরা এভাবে করেছি as is observed exterior to illustration। এটার বাংলাটা হচ্ছে as of এটার এক্সটেরিয়র তাই না? ইন্টেরিয়র এক্সটেরিয়র। এক্সটেরিয়রটাকে আমরা ইলাস্ট্রেট করে ব্যাখ্যা করে যেটা পাচ্ছি আরকি অবজার্ভ করে। এটার এক্সটেরিয়রটাকে অবজার্ভ করে যে ব্যাখ্যাটা আমরা পাচ্ছি। এর মানে হচ্ছে কি? এটার এক্সটেরিয়রটাকে অবজার্ভ করে যে ব্যাখ্যাটা আমরা পাচ্ছি। চাইলে আপনি এটা শুরু করতে পারেন এভাবে বা আপনি আপনার মতো করে। লাইফ সাইকেল অফ সিল্কওয়ার্ম বিগিনস। শুরুটা হয়েছে ফ্রম দ্য এগস এই জায়গাটায় শুরু হয়েছে। লেড বাই দ্য মাদারওয়ার্ম এখানে am হবে। এখন আপনি বলতে পারেন এখানে মাদারওয়ার্ম তো আমরা জানি যে সিল্কওয়ার্ম তো যেকোনো কিছু মাই ডিম পারে। সেই জায়গা থেকে আমরা লিখেছি আপনি চাইলে এভয়েড করতে পারেন। whereas এটা কমপ্লেক্স ইউজ করার চেষ্টা করেছে। আফটার মোর দ্যান অ্যারাউন্ড 2 মান্থস এটা আমরা গুনেছি আসলে সময়টা। এখানে 10 ডেইজ এখানে 4 to 6 weeks 4 to 6 weeks means 30 to 34 5 days। So কাউন্ট করলে 40 to 45 days and then আরো 3 to 8 days so around 50 days again আরো 16 days so তাহলে কত হলো around 60 to 65 days হয়ে গেল তাই না? So সেখানে আমরা around 2 months লিখেছি they become moth in the final stage এ গিয়ে তারা moth হয়ে যায়। এখন আপনি চিন্তা করছেন যে না আমি এত কঠিন করে লিখব না, আমার এত ভালো দরকার নেই। আমি মোটামুটি ভাবে ১ম এ শিখতে চাই। সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন the life cycle of silkworm growth starts in eggs and ends in moth। হয়ে গেল ভাই। আমি আপনাদেরকে একটা ক্যামব্রিজ 19 টা একটু দেখাবো। আরেকটা জিনিসও লিখতে হবে। বাট একটা স্টুডেন্ট ঠিক এভাবেই হচ্ছে দেখবেন যে ওরা কিন্তু আমাদের কাছে পড়েনি। টেস্টটা কত হয় একটু দেখে নিই দাঁড়ান। টেস্ট 3 এটার অ্যান্সারটা দেওয়া আছে। টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 এটার ইন্ট্রো এবং ওভারঅলটা একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু পড়েন। তারপর আমি দেখাচ্ছি এখানে কি হচ্ছে। মিল খুঁজে পাচ্ছি ভাই কিছু? যেভাবে আমরা শিখেছি পাচ্ছি? সো আমরা আরেকটু বেটার ওয়েতে শিখব ডোন্ট ওরি। সো যেহেতু 6.5 রাইটিং এর জন্য খারাপ কিছু না। বাট স্টিল আমরা আরেকটু বেটার ওয়েতে শিখব।
এটা তো বুঝতে পারছেন। আমরা যেভাবে শিখছি যদি সেভাবেও যদি আমরা শুধুমাত্র ওভারঅল পর্যন্ত সেভাবে যদি লিখি আমরা এট লিস্ট 6.5 পাওয়ার মতো এবিলিটি অ্যাচিভ করতে পারবো। কারণ দেখুন এখানে কি লিখেছে, "The given diagram illustrates the various stages in the process of producing ethanol, a kind of" আপনারা যেটা লিখেছেন সেটাই। ওভারঅলটা দিয়ে শুরু করেছে, "There are about 9 phases in the ethanol production" মানে কি টোটাল কয়টা স্টেজ আছে সেটা বলল। তাই না? টোটাল স্টার্টিং পয়েন্টটা বলল এবং এন্ড পয়েন্টটা বলল। এই তো? আমরা এভাবে শেখার কারণ। নাইস। ভেরি গুড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আরেকটু বেটার ওয়েতে শিখতে হবে। হ্যাঁ? কারণ ও তো 6.5 পেয়েছে। সো আমরা আরেকটু বেটার যদি পেতে চাই, শিখতে হবে অন্তত আরেকটু বেটার করে। তাহলে অন্তত পরীক্ষার হলে অন্তত এভাবে লিখতে পারব। সো এখানে প্রবলেমটা কি দেখেন? এখানে প্রবলেমটা হচ্ছে ইন্সট্রাক্টর বলছে দেখুন এই জায়গাটায় অ্যাচিভ এ হায়ার স্কোর। মানে যেটা লেখা আছে এর থেকে যদি বেটার স্কোর সে পেতে চাইতো তাকে কি করতে হতো? টিচার বলছে অ্যান ওভারভিউ হুইচ সামারাইজ দ্য মেইন স্টেজেস শুড বি প্রেজেন্টেড। মানে তারা বলছে যে ১ টা ২ টা মেইন স্টেজের একটু প্রেজেন্টেশন তারা চাচ্ছে এখানে। ফর এক্সাম্পল, "The cycle of biofuel production involves 3 main stages: harvesting and preparing plant material for processing, producing ethanol by chemical processing." মানে তারা বলছে যে আরো অন্তত একটা সেন্টেন্স তারা চাচ্ছে। মানে এতটুক এনাফ না, আরেকটু তারা চাচ্ছে। এই জিনিসটা কি ক্লিয়ার কিনা? যে IELTS আপনার থেকে, ক্যামব্রিজ আপনার থেকে আরেকটু চাচ্ছে। এটা ভালো, বাট আরেকটু লিখতে হবে আমাদেরকে। এটা যে বলছে ওরা, কারণ ভাই কি করছেন আমি হয়তো আপনাদেরকে বলছি, হ্যাঁ, এটা করেন, এটা করেন। আরেকটা হচ্ছে না জেনে করছেন যে না এই কারণে আমাকে এটা করতে হবে। ঠিক আছে? তো আমাদেরকে আরেকটু লিখতে হবে। এখন আরেকটু আমরা কি লিখব? আরেকটু আমরা লিখব হচ্ছে এটা সবসময় ভাই কোয়েশ্চেন এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? It will always gonna depend on the question. আমরা যে কোয়েশ্চেনটা লিখছি সেটার উপর ডিপেন্ড করবে। যেমন কোয়েশ্চেনটা যদি আমাকে লিখতে হতো, এটা যদি আমাকে লিখতে হতো তাহলে হয়তো আমি এই জায়গাটা যদি আমরা লিখতাম তাহলে আমি হয়তো এটা নিয়ে বলতাম। এটা নিয়ে বলতাম। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে লেন্দি প্রসেস। এখানে যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে এটাকে আমার লেন্দি প্রসেস মনে হয়েছে। তো এটা নিয়ে হয়তো আমি একটা সেন্টেন্স লিখতাম। কি লিখতে পারতাম? ২ টা জিনিস লিখতে পারতাম। একটা হচ্ছে ডিরেক্টলি জাস্ট এই কথাটাই বলে দিতে পারতাম যে cooling temperature and cooling looks like the most lengthier process. কি বলতে পারতাম? বা most lengthier stage. এটা একটা বলতে পারি সিম্পলি। এটা হচ্ছে সিম্পলি যদি বলি। আরেকটু বেটার ওয়েতে যদি বলি তাহলে কি বলতে পারি? আরেকটু বেটার হয়ে এটার সাথে আরেকটা জিনিস এড করতে পারি। And in this stage the input ২ ভাবে লিখতে পারেন। একটা হচ্ছে পুট আরেকটা হচ্ছে ইনপুট। যেকোনো ভাবে আপনি যেকোনো একটা ওয়ার্ড ইউস করে input to different temperatures, হ্যাঁ? Also in also add a cooling chamber. হয়ে গেল। তখন এই জিনিসটা যখন আপনি লিখে ফেলবেন যে আপনি আরেকটা ইনফরমেশন যখন দিয়ে ফেলবেন, তখন টিচার আর আপনাকে এই যে এই কমেন্টটা আর আপনাকে দিতে পারবে না। যে to achieve higher score overview আরেকটু আপনি লিখেন। তখন আর আপনাকে এই কমেন্টটা টিচার আর দিতে পারবে না। সো এটা ডিপেন্ড করবে কোয়েশ্চেন এর উপর। আপনারা যখন অনেক বেশি লিখবেন তখন আমি আপনাদেরকে যে কোয়েশ্চেনটার উপর লিখবেন সেই কোয়েশ্চেনটার উপর আমি হয়তো আপনাকে একটা গাইডলাইন দিতে পারব। নিজে লেখার চেষ্টা করবেন। এরপর যদি আমাকে হয়তো জিজ্ঞেস করবেন যখন আমি রাইটিংটা চেক করব, স্যার এখানে এটা যদি না পারেন আমাকে জিজ্ঞেস করবেন যে এটা আমি কিভাবে লিখতে পারি। তখন চেক করব। বাট আবারও বলছি ওভারঅল এর জন্য ১ম যে জিনিসটা দরকার মিনিমাম। ১ম এ আগে কি অ্যাচিভ করতে হবে ভাই? মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাচিভ করতে হবে। তাই না? সেই মিনিমাম রিকোয়ারমেন্টটা কিভাবে অ্যাচিভ করব? টোটাল স্টেজের সংখ্যাটা লিখব এবং তারপরে এন্ড পয়েন্টটা এন্ড স্টার্টিং পয়েন্টটা লিখব। এই জিনিসটা পারব কিনা ভাই? পরের একটা সেন্টেন্স সেটা এড করবে সেটা পরে। বাট এই জিনিসটা সবাই ক্লিয়ার পারব কিনা মোটামুটি? বা পারার চেষ্টা করতে পারব কিনা? বাকিগুলো পরে দেখি। এতটুকু পর্যন্ত অন্তত। কারণ একদিনে হয়তো 7+ আমরা চলে যেতে পারব না। বাট আস্তে, তাই না? ধীরে। হ্যাঁ, ওকে, নাইস। সো ওভারঅল পর্যন্ত আমরা ক্লিয়ার যে যেকোনো ডায়াগ্রাম যখন আমরা পাবো, থ্যাংক ইউ। যেকোনো ডায়াগ্রাম যখন আমরা পাবো, আবার আমি একটু রিপিট করি। ইন্ট্রোতে আমরা যেটা করব যে প্রথমত প্যারাফ্রেজ করে ফেলবো। যদি ডায়াগ্রাম থাকে কোয়েশ্চেনে আমরা প্রসেস লিখব। যদি প্রসেস থাকে ডায়াগ্রাম লিখব। ৩ টা ওয়ার্ড মাথায় রাখবো illustrates, describes, demonstrates. ওরা যে ওয়ার্ডটা ইউস করবে তার অপোজিট আমরা আরেকটা ওয়ার্ড, অপোজিট না মানে সিমিলার আরেকটা ওয়ার্ড আমরা ইউস করব। এরপরে ২-৩ টা ওয়ার্ড আমরা চেঞ্জ করলে আমাদের ইন্ট্রোটা হয়ে যাবে। ঠিক আছে? যেহেতু আমাদেরকে প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং বলছে, সো প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং এর কয়েকটা ওয়ার্ড আমরা ভালো করে শিখে ফেলবো। যেমন আমরা শিখতে পারি যে প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং কয়েকটা ওয়ার্ড বলেন তো ২ ১ টা? প্রোডাকশন, ম্যানুফ্যাকচার আর কি বলেন? মেক, হ্যাঁ, মেক। ভেরি গুড। ভেরি ইজি বাট স্টিল ভেরি গুড। আর কি? আর কি হতে পারে? হ্যাঁ, অনেক সময় আমাদেরকে ব্রিক ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, প্যাকিং সবসময় না। অনেক স অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অনেক কিছু বিল্ড করতেছি, তাই না? যেমন ব্রিক কিছুক্ষণ আগে আমরা যেটা করছি ওটাকে আমরা
বিল্ডিং প্রসেস বলতে পারতাম না? ব্রিক বিল্ডিং প্রসেস, ব্রিক আর এটা কি বলা যায়? মাথায় আসতেছে না এই মুহূর্তে। কনস্ট্রাক্টিং প্রসেস বলতে পারি না? কনস্ট্রাক্ট করি না আমরা অনেক সময়? কনস্ট্রাক্টিং, কনস্ট্রাক্টিং প্রসেস, বিল্ডিং, প্রোডাকশন, প্রডিউস, ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ? ম্যানুফ্যাকচারিং, প্রডিউস, রাইট। তাই না? এই জিনিসগুলো। সো এই ওয়ার্ড গুলো একটু মনে থাকতে হবে। তাহলেই দেখবেন যে আপনি মোটামুটি ভাবে লিখতে পারবেন। মেক, আরেকজন মেক বলেছেন। হ্যাঁ, মেক ক্রিয়েটিং, হ্যাঁ, ক্রিয়েটিং, ফর্মুলেটিং, ভেরি গুড, বিল্ড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখবেন যে আপনার মোটামুটি প্রবলেম হবে না। ওকে। এরপরে ওভারঅল এ গিয়ে একটা জায়গায় লিখে ফেলবো যে টোটাল স্টেজেস, যে সেন্টেন্সটা দেখিয়েছি আপনি চাইলে সেভাবে লিখতে পারেন। আপনি চাইলে আপনার মতো করেও লিখতে পারেন। আর সেকেন্ড সেন্টেন্সে গিয়ে লিখবো যে কি স্টার্টিংটা কোথায় হয়েছে, এন্ডটা কোথায় হয়েছে। যেভাবে দেখিয়েছি লিখতে পারেন, আপনি আপনার মতো করেও লিখতে পারেন। ডান? বডি নিয়ে কথা বলবো। যখনই আমরা কোনো বডি প্যারাগ্রাফ, অনেক দাগাদাগি হয়েছে, দাঁড়ান ভাই এটাকে একটু এরেজ করি। প্রথম যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, টাইম কানেক্টরস। ঠিক আছে? টাইম কানেক্টরসটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। চলেন আমরা এখানে টিচারের যে কথাবার্তাগুলো সেগুলো আমরা একটু পড়ে আসি। যেটা আমাদেরকে লিখতে খুব হেল্প করবে। দেখেন, বলছে দিস ইজ এ স্ট্রং রেসপন্স। দি ফার্স্ট শর্ট প্যারাগ্রাফ ইজ অ্যান ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে শর্ট করে লিখছে, তাও এটাকে স্ট্রং রেসপন্স বলছে। এটা শর্ট করে লিখতে হয়, এর বেশি লেখার কিছু নেই। দেন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ কন্টেইনস অ্যান ওভারভিউ অফ দ্য প্রসেস। এবং স্টার্টিং কি হয়েছে, ফিনিশ কোথায় হয়েছে সে তারা এটা দেখছে। ওকে? সো আমরা যখন লিখবো আমাদেরটা এভাবে তারা কমেন্ট করবে। সিম্পল। দিস ইজ সাফিসিয়েন্ট অ্যাজ অ্যান ওভারভিউ। দেখেন, দিস ইজ সাফিসিয়েন্ট যেটা বললাম যে এটা ওভারঅল এর জন্য এটাই সাফিসিয়েন্ট। কিন্তু এখানে একটা বাট শব্দ আছে, বাট। দি ক্যান্ডিডেট শুড অলসো সামারাইজ দ্য মেইন স্টেজেস। যদি একটা আরেকটু লিখতে বলছে। দি রেস্ট অফ দ্য রেসপন্স প্রেজেন্টস এন্ড হাইলাইটস দ্য প্রসেস। আচ্ছা। তো আমরা বুঝতে পারছি এখন কিভাবে কি করতে হবে। এরপরটা দেখি। আইডিয়াস আর লজিক্যালি অর্গানাইজড এন্ড রেসপন্স ফলোস দ্য অর্ডার। দেখেন এই যে রেসপন্স ফলোস দ্য অর্ডার গিভেন ইন দ্য ডায়াগ্রাম। এটা খুব গুরুত্বপূর্ণ ভাই। মানে আপনি অর্ডারলি লিখতে পারবেন। যেমন আমরা গ্রাফে যখন লিখি তখন আমরা একটা স্ক্যাটার্ড ওয়েতে, স্ক্যাটার্ড মানে হচ্ছে কি জানো, স্ক্যাটার্ড অর্থ কি? ছড়ানো ছিটানো। মানে হচ্ছে যে আপনি যেকোনো জায়গা থেকে আপনি একটা ডেটা পিক করে সেটা নিয়ে লেখা শুরু করতে পারেন। ডায়াগ্রামের জন্য এটা করা যাবে না। ডায়াগ্রামের জন্য আপনাকে সিকোয়েন্সটা ফলো করতে হবে। অর্ডারটা ফলো করতে হবে। অর্ডার বা সিকোয়েন্সটা আপনাকে ফলো করতে হবে। যেখানে শুরু হয়েছে সেখান থেকে পরে, এরপরে, এরপরে। যেমন এটা যদি আমরা ডেসক্রাইব করি, তখন আমরা কিন্তু চাইলেই আমরা এখান থেকে লেখা শুরু করতে পারব না। বা এখান থেকে লেখা শুরু করতে পারব না। আমাদেরকে শুরুটা এখান থেকে করতে হবে, এরপরে এটা, তারপরে এটা। এভাবে একটা, একটা করে যাইতে হবে। সিকোয়েন্সটা ফলো করতে হবে। এটা ১ম ইম্পোর্টেন্ট জিনিস। ঠিক আছে? সেটা তারা বলছে। There is a good use of linking words. দেখেন, কোনগুলোকে তারা গুড ইউজ বলছে। এটা খুব ইম্পোর্টেন্ট। কারণ আমরা তো মনে করি যে IELTS এ গুড ইউজ বা গুড ওয়ার্ড মানে হচ্ছে যে that kind of word you need to bring from the another universe. It's not that. দেখেন কোন ওয়ার্ড গুলোকে তারা, কোন লিঙ্কিং গুলোকে তারা বলছে যে গুড ইউজ অফ লিঙ্কিং এট দ্য ফার্স্ট স্টেজ। আপনাকে যদি আমি কখনো বলতাম, আমি এগুলো আসলে এই কারণে কোনো ভিডিওতেও বলি না। আমি যদি কাউকে বলি যে এট দ্য ফার্স্ট স্টেজ আপনি যদি ইউজ করেন, আপনাকে টিচার এই কথাটা বললে গুড ইউজ অফ লিঙ্কিং ওয়ার্ড। আমি বলব যে কেন? এটা তো এত ইজি লিখলাম। সো ইটস নট অ্যাবাউট ইজি অর ডিফিকাল্ট। আবারও বলছি, when you are using a word or phrases, it's not about easy or difficult. It's more about accuracy. আপনি যখন এই ফ্রেজটা ইউজ করছেন তখন আসলেই আপনি ফার্স্ট স্টেজ নিয়ে কথা বলছেন কিনা। এরপর যে জিনিসগুলো দেখুন, আফটার দ্যাট, বিইং, সাবসিকুয়েন্টলি, এগুলোকে বলা হচ্ছে টাইম কানেক্টরস। এই টাইম কানেক্টরস গুলো একটা বড় রোল প্লে করবে আমাদের জন্য। টাইম কানেক্টরস, টাইম কানেক্টরস। চলেন আমরা কিছু টাইম কানেক্টরস আগে দেখি, তারপরে আপনাকে দেখাই। টাইম কানেক্টরস কোথায়? এই যে ডায়াগ্রামের জন্য, স্পেশালি ডায়াগ্রামের জন্য এই টাইম কানেক্টরস গুলো আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করবে। যেমন আপনি যখন শুরু করলেন, যেমন এখানে টু বিগিন আছে, বা আপনি দ্য ফার্স্ট স্টেজ ওরা যে লিখেছে সেটা ইউজ করতে পারেন। এর পরেরটা যখন লিখতেছেন তখন আপনি ফলোইং দিস লিখলেন। এর পরেরটা যখন লিখতেছেন তখন নেক্সট দিচ্ছেন। এগুলা কি সময়ের সাথে, সাথে একটা ডায়াগ্রাম কি হয় ভাই? একটা ডায়াগ্রাম সময়ের সাথে, সাথে পরিবর্তিত হয়। যে এটা হচ্ছে, তারপর এটা হচ্ছে, এরপর এটা হচ্ছে। এই যে এরপর এটা হচ্ছে, এই কথাটা বোঝার জন্য, এই যে এরপর, এই শব্দটা বোঝানোর জন্য, তাই না? তারপর এই শব্দটা বোঝানোর জন্য যে সময়ের সাথে, সাথে পরিবর্তন হচ্ছে, এখানে এই কারণে আপনাকে টাইম কানেক্টরস গুলো ব্যবহার করতে হবে। সো চেষ্টা করবেন টাইম কানেকশনস গুলো রিপিট না করার। যেহেতু আমরা অনেকগুলো টাইম কানেকশনস দিয়ে দিয়েছি, আমাদের একেকটা জায়গায় ৫, ৬ টা, ৭ টার বেশি আমাদের স্টেজেস থাকে না। আমাদের এখানে মোটামুটি ৮, ৯ টা টাইম কানেক্টরস আছে। এখানে আপনি আরো কয়েকটা এড করতে পারেন। যেমন দ্য ফার্স্ট স্টেজ এড করতে পারেন। দি ফার্স্ট স্টেজ এড করতে পারেন। ইন দ্য ফাইনাল পজিশন এটা এড করতে পারেন। ইন দ্য ফাইনাল পজিশন এগুলো ইউজ করতে পারেন, বা ইন দ্য ফাইনাল স্টেজ, তাই না? এগুলো এড করতে পারেন। তো আরো ২ ১ টা হয়ে গেল।
তো মেক সিউর করবেন যখনই নতুন একটা সেন্টেন্স লিখছেন আপনি, এই টাইম কানেক্টরস গুলো আপনি ব্যবহার করছেন। এটা হলো টাইম কানেক্টরস। তখনই আপনাকে ওরা একটা এই ধরনের একটা গুড ইউজ অফ কানেক্টিভস বলবে বা লিঙ্কিং ওয়ার্ড বলবে। এরপর কি বলছে দেখুন, দি ক্যান্ডিডেট ইউজেস ভোকাবুলারি ওয়েল উইথ সাম ফ্লেক্সিবিলিটি, এক্সট্রাক্টেড, হ্যাঁ, ফটোসিনথেসিস, এইসব ওয়ার্ডগুলা আসলে কোশ্চেনে ছিল। বাট দেয়ার আর এ হ্যান্ডফুল অফ এরর্স। হ্যান্ডফুল অফ এরর্স মানে অনেক বেশি ভুল ছিল তার। হ্যাঁ, এই যে আপনারা বানান ভুল করেন, আপনার বানান ভুল আমি ধরি না, তখন তো আপনাদের কাছে মনে হয় যে কেন এত সিম্পল বানান ভুল ধরে। এই দেখেন, টিচার প্রত্যেকটা বানান ভুল কিন্তু ঠিক ধরেছে। প্রত্যেকটা বানান ভুল ঠিক ধরেছে। এবং সিম্পল বানানগুলো ভুল করেছে। এটা না যে স্টুডেন্ট এই বানানগুলো জানে না। ফেজেস হয়তো জানে কিনা আমি বলতে পারছি না, বাট ট্রিজ বানান অবশ্যই সে জানে। হিউম্যান বানান অবশ্যই সে জানে। ট্রান্সপোর্টেশন বানান অবশ্যই জানে। টাইপ তাও জানে। এরপরেও ভুল করেছে। তারা যখন এই ভুল করবে তখন তো নাম্বার কমাতে হবে। সো ভোক্যাবস ভুল করবেন না। ঠিক আছে? বানানটা ভুল না করার চেষ্টা করবেন। এটা যখন লিখবেন যেকোনো কিছু, হ্যাঁ, এক্সাক্টলি। তারপর বলছে দেখেন গ্রামাটিক্যাল রেঞ্জ ইস কোয়াইট ব্রড। আমরা একটু দেখব কি ধরনের গ্রামাটিক্যাল রেঞ্জ ইউজ করেছে। দেয়ার ইজ এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার। দেখুন ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার। সো আমরা দেখা যাচ্ছে যে স্ট্রাকচারটা আপনাদেরকে দেখানো হয়েছে, তাই না? প্রথম থেকে যে ২ টা স্ট্রাকচার দেখানো হয়েছে, তাই না? ওখানে মোটামুটি আমাদের ২ টা কমপ্লেক্স আমরা ট্রাই করেছি কভার আপ করার জন্য। যেমন এখানে একটা আছে whereas, তাই না? এটা একটা কমপ্লেক্স। তাই না? এটা একটা কমপ্লেক্স। আবার আমরা আগের সেন্টেন্সটাতে যখন গিয়েছি, আ এখানে যদি আপনি একটা দ্যাট ইউজ করে ফেলেন তখন এটা একটা কমপ্লেক্স হয়ে যায়। সো কমপ্লেক্স সেন্টেন্স আমরা একটা অলরেডি, পারলে ২ টা আমরা অলরেডি ওভারঅল ইউজ করে ফেলেছি। তখন আমাদেরকে ওই দ্যাট দিতে হবে। সেন্টেন্স উইথ মাল্টিপল ক্লজেস দেয়ার আর ফিউ এরর্স, তারপরেও কিছু ভুল আছে। এটাই। এবার চলেন ওর রাইটিংটা আমরা একটু দেখার চেষ্টা করি। সে আসলে কি লিখেছে, কেন লিখেছে? হচ্ছে at the first is the process making of ethanol. A large number of trees and plants are grown. আচ্ছা। Thanks to the source of energy from sunlight and carbon dioxide. এগুলো আমি সাপোর্ট করি না লেখার জন্য। কারণ হচ্ছে যে not really look like a report. এটা অনেকটা ওপিনিয়নের মতো হয়ে যায়। যেটা আমরা রেন্টাস ওয়ান দিতে পারব না। And transportation plants and trees grows up are harvested when they are, আমরা একটু কোশ্চেন এবং অ্যান্সারটা একটু পাশাপাশি রেখে পড়ি, হ্যাঁ? তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। স্টুডেন্টরা আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে তাও 6.5, স্টুডেন্টরা স্কোর কিন্তু কম পায় অনেক ভালো ওয়ার্ড বা এটার জন্য না। তাদের অ্যাকুরেসি কম থাকে বা তারা যেটা চাচ্ছে মোটামুটি ই আইএলটিএস যেটা চাচ্ছে সেটা মোটামুটি সে কভার আপ করেছে। তাই না বলেন? সেটা সে মোটামুটি কভার আপ করেছে। সে ওভারঅলটা প্রপারলি লিখেছে। তাই না? ওভারঅলটা প্রপারলি লিখলে আর বাকিগুলো যদি আপনি একটু ডিসক্রাইব করে দিতে পারেন তাহলেই আপনি 6 এর উপরে স্কোর পেয়ে যাবেন। দেখুন তারা স্যার এই যে প্রথম, জি বলেন। স্যার লি জনের যে 29 পেজের যে পিডিএফটা এটা তো স্যার আমরা মনে হয় পাইনি। কোনটা? কোন 29 পেজ? যেটা থেকে স্যার আপনি দেখাচ্ছেন যেমন একটা দেখাইলেন যে টাইম কানেক্টরের একটা না, এটা লিস্ট পান আছে। না। না, এটা আসলে আমি I don't support it a lot. এটা অনেকটা স্ট্রাকচার টাইপস এর, তাই না? এটা একটু আমরা সাপোর্ট করি না। আপনার একটু আজকে যদি আপনার দরকার হয়, ঠিক আছে, এটা বলেন আমি দিয়ে দিব আরকি। কিন্তু এটা আসলে I don't support it a lot আরকি। ওকে। এটা কেমন যেন একটা মুখস্থ ব্যাপার না বলেন? সাউন্ড ভেরি গুড। বাট নিতে পারেন। সমস্যা নাই। আমাকে বলেন আজকে ক্লাসের পর আমি দিয়ে দিব, হ্যাঁ? ওকে স্যার। ওকে, দেখুন আমরা এটা একটু ভাই একটু রিসার্চ করি। দেখুন ওরা কিভাবে লিখেছে, কেন স্কোর করেছে। তখন আমরা বুঝতে পারবো আমাদেরকে কি করতে হবে। As the first stage in the making of ethanol, a large number of trees and plants are grown. ঠিক আছে? যে প্রথম হচ্ছে যে কি হচ্ছে একটা লার্জ নাম্বার অফ ট্রিজ এন্ড প্ল্যান্টস তারা হচ্ছে তৈরি করেছে। তারপরে কি বলছে এটা কোত্থেকে আসছে? এই যে সানলাইট এন্ড কার্বন ডাইঅক্সাইড সে থ্যাঙ্কস জানাইছে সেটা। থ্যাঙ্কস টু এনার্জি অফ সানলাইট এন্ড কার্বন ডাইঅক্সাইড, হিউম্যান এন্ড ট্রান্সপোর্টেশন। তারপরে তারা বলছে প্ল্যান্টস এন্ড ট্রিজ গ্রোন আপ এন্ড আর হারভেস্টেড হোয়েন দে আর ম্যাচিউর এনাফ। তারপরে তাদেরকে হারভেস্ট করেছে। যে যখন তারা একটু ম্যাচিউর হয় তখন তাদেরকে হারভেস্ট করা হয়। আচ্ছা। আ তারপর কি বলছে আফটার বিং, এই যে আফটার দেখেছেন? আফটার এগুলো ইউজ করতে হবে। প্রত্যেকটা নতুন স্টেজে যাওয়ার সময় এগুলাকে ইউজ করতে হবে। আফটার বিং কালেক্টেড বাই মেশিন। সো মেশিন দিয়ে তারা কালেক্ট করছে। আফটার বিং কালেক্টেড বাই মেশিন দে আর পুট ইনটু অ্যানাদার মেশিন। সো একটা মেশিন দিয়ে কালেক্ট করে তারপরে তারা আরেকটা মেশিনে তারা দিয়ে দিচ্ছে। আরেকটা মেশিন হোয়ার স্লাইস দেম ইনটু স্মল পিচেস টু ফর্ম সেলুলোজ। তারপর তারা সেলুলোজ হচ্ছে তারা আ তৈরি করে বা ক্রিয়েট করে বা প্রোডিউস করে। দিস স্টেপ ইজ কল্ড প্রি প্রসেসিং। এই স্টেজটাকে কি বলা হয়? প্রি প্রসেসিং বলা হচ্ছে এটাকে। তাই না? আচ্ছা। ইন দ্য ফলোইং স্টেজেস আমরা কিছুক্ষণ আগে দেখলাম না ভাই? ফলোইং আমাদের টাইম কানেক্টরস এ স্টুডেন্ট আমাদের থেকে শিখে যায় না। কিন্তু ঠিকই এটা লিখছে। টিচার এবং এটার জন্য তাকে মার্কও করেছে। সেলুলোজ আর টেকেন ইনটু এ ফ্যাক্টরি হোয়ার প্রসেসিং।
সো আপনিও চাইলে আপনার যখন কোনো ওয়ার্ডকে মনে হবে যে এটা ওয়ার্ড বলছি নাকি এটাকে আমি স্টেজ বলছি, এটা একটু কনফিউশন মনে হচ্ছে আমার কাছে। তখন চাইলে কিন্তু এটা যদি স্টেজ হয়, আপনি চাইলে ইনভার্টেড কমার ভিতরে এটা দিয়ে দিতে পারেন। এটা একটা লার্নিং। স্টেজ অকার্স। সো তখন সেখানে প্রসেসিং স্টেজটা শুরু হয় সেটা বলছে। সাবসিকুয়েন্টলি, এই যে সাবসিকুয়েন্টলি এই ওয়ার্ডটাও ছিল না? কোথায় টাইম কানেক্টরস আমাদের? ওই যে সাবসিকুয়েন্টলি। ও তো আমার থেকে শিখে যায় না কিন্তু ঠিকই ইউজ করছে। তো নাম্বার তো পাবেই। সাবসিকুয়েন্টলি সুগারস আর ও অন্য সরি কোথাও থেকেও শিখছে অথবা সুগারস আর এক্সট্রাক্টেড না। দেখেন এটা হচ্ছে এনালাইসিস। আপনারা তো অলস, আপনারা তো এনালাইসিস করেন না। এভাবে এনালাইসিস করেন না তো। করলে আপনারাও জানেন, এগুলো জেনে যেতে পারতেন। সুগারস আর এক্সট্রাক্টেড, সুগারটাকে নিয়ে ফেলা হয়, এক্সট্রাক্ট করা হয়। অরিজিনাল সেলুলোজ বিফোর microbes are added to make ethanol. It is then, it is then, এই যে then, দেখছেন then, প্রত্যেকটা যখনই নতুন স্টেজে যাচ্ছে তখনই তারা টাইম কানেক্টরস ইউজ করছে। So different fuel and means of transportation such as cars, trucks, তারপর ট্রান্সপোর্টেশন ইউজ করা হয়। ফাইনালি তারপর এই যে ফাইনালি এই ওয়ার্ডটাও ছিল ফাইনালি, এই যে একদম না আসলে হইতে পারে ভাই, সব মিলে যাচ্ছে। ওকে, jokes apart, a huge amount of carbon dioxide which is released into the air become energy for process of photosynthesis plants. ধরেন এগুলো অনেক আগে তৈরি করা, এগুলো আমরা আগেও দেখিয়েছি আমাদের এটা, কিন্তু এটা এই বইটা তো মাত্র বের হয়েছে। তারপর আপনি মিল খুঁজে পাবেন যে আমরা যেভাবে দেখাচ্ছি টিচাররাও আসলে, কারণ এগুলো তো অ্যানালাইসিস করে তৈরি করা। আমাদের উদ্দেশ্যটা আমি আবার আপনাদেরকে একটু বলি অ্যাবাউট দ্য এনি কাইন্ড অফ প্রসেস। প্রথমে যেটা করবেন, ইন্ট্রো ওভারঅল এটা লেখার পরেই একটু ভাগ করে ফেলবেন, যে আমি দুইটা বডিটা ভাগ করে ফেলি। একটু দেখবেন যে কোথায় ডাটাটা বেশি আছে। যেমন আমি যদি এটা ডিভাইড করতাম, আমি হয়তো প্রথম ৩টা একটা বডিতে লিখতাম, পরের ৪টা একটা বডিতে লিখতাম, পরের ৪টা, অথবা প্রথম ৪টা একটা বডিতে লিখতাম, পরের ৩টা আরেকটা বডিতে লিখতাম। এটা খুব একটা ম্যাটার করছে না। এটা আপনি আপনার মতো করে ট্রাই করবেন ভাগ করে নেওয়ার জন্য। ভাগ করে ফেললে কি হবে, তখন আর আপনার পরবর্তীতে লিখতে গিয়ে আর বসে থাকতে হবে না। যে আমি বডি 1 এ এটা লিখবো, বডি 2 তে এটা লিখবো। বডি 1 এ কি লিখবেন ভাই? প্রত্যেকটি স্টেজে যা হচ্ছে সেটা বলে দিবেন। আপনার চোখে যেটা দেখতে পাচ্ছেন সেটা লিখে দিবেন। এখানে যেমন ডিগ করছে ক্লে দিয়ে, এখানে মেটাল করছে গ্রিড দিয়ে। সো যেটা দেখতে পাচ্ছেন আপনি সেটাই বলে দিবেন। আর কিছু না। ওকে? যেটা দেখতে পাচ্ছি সেটা লিখে দিব। জাস্ট টাইম কানেক্টরস গুলো ব্যবহার করে সেটা লিখে দিব। আমি বডিটা আপনাদেরকে আরো প্রপারলি শেখাবো, বাট আরো প্রপারলি শেখানোর আগে আমার যে সাজেশন আপনাদের জন্য, যেকোনো একটা ডায়াগ্রাম নেওয়া, ২-৩টা বা ৪-৫টা ডায়াগ্রাম নিয়ে জায়গায় পড়া, বডিটা পড়া অন্তত, ইন্টারভাল তো পড়ার দরকার নেই। জাস্ট বডিটা পড়া। এরপরে আরেকটা ডায়াগ্রাম ইন্ট্রো ওভারঅল সহ বডি সহ একটু লিখে আমাকে দেখানো। ঠিক আছে? সবার জন্য। এটাই হচ্ছে আপনাদের কাজ থাকবে। আ যত তাড়াতাড়ি লিখে দেখাতে পারেন আরকি তত ভালো। সো as early as possible একটু লিখে আমাকে একটু দেখান। ঠিক আছে? আমি চেক করে দিব। রাইট, এনি মোর কোয়েশ্চেনস? কোন কোয়েশ্চেনস থাকলে করেন। আজকে ফ্রাইডে আপনাদেরকে কষ্ট করে আপনারা ক্লাস করলেন। থ্যাংক ইউ ফর দ্যাট। অনেকেই করেনি। আর যারা করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। ইটস ফ্রাইডে বাট স্টিল। রাইটিং ও দিয়েছিলেন? সাবমিশন এই যে দেখেন, এক্সাম সাবমিশন যে ওই লেকচার শিটটা স্যার দেওয়ার কথা ছিল। কোনটা? ওইটা, হ্যাঁ। ওই এটা একটা ভালো কাজ করেছেন। না, আপনি আমাকে তো ডিসকর্ডে নক করেছিলেন। ওখানেই নক করেন। হ্যাঁ, আমি আপনাকে দিয়ে দিচ্ছি নোটটা। এটা রিসোর্সে কোথায় দিব? এটা রাইটিং টাস্ক 1 এ দিয়ে দেই না? একাডেমিক রাইটিং টাস্ক 1 এখানে দিয়ে দেই। এই যে পুরো ফাইলটাই দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে সাবমিট করতেছেন কেন আপনারা? এখানে সাবমিট করেন না। ডোন্ট সাবমিট হিয়ার। দিয়ে দিয়েছি ভাই, হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে? আর দ্যাটস অল দেন। থ্যাংক ইউ ফর জয়েনিং।